রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট চরমে পৌঁছেছে। যানবাহন চালকরা কোথাও কোথাও গ্যাস পেলেও কিছু কিছু স্টেশনে একেবারেই নেই। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে তাও জানেন না তারা। এতে প্রভাব পড়েছে চালকদের আয় রোজগার থেকে শুরু করে সবখানে। আর সিএনজি স্টেশন কর্মকর্তারা বলছেন সরবরাহ স্বাভাবিক না থাকায় গ্রাহকদের গ্যাস দিতে পারছেন না তারা। মোহাইমিনুল খান অপুর রিপোর্ট। ঢাকার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের এই দীর্ঘ লাইনের ভোগান্তির চিত্র স্পষ্ট। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের, তারপরও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক, গণপরিবহন খাতের কর্মী ও যাত্রীরা। এটি রাজধানীর তেজগাঁও সিএনজি ফিলিং স্টেশন। সকাল 7টা থেকেই গ্যাস নেই, তবুও 6 ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা চালকদের। ভোর 5টার থেকে দাঁড়ায় রয়েছি, সিরিয়ালে দাঁড়ায় রয়েছি, আস্তে 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 এই পর্যন্ত আসছি, পাম্প বন্ধ, একবার টোটালি গ্যাস নেই। আমি গাড়ি 6টার দিকে লাইন দিচ্ছি, আজ এখন বাজে কটা, প্রায় 12টা। 6 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত গ্যাস তো পাইলাম না। কখন গ্যাস আসবে সেটা তো ওনারা বলতে পারে না, আসলে পরে মেশিন স্টার্ট হবে। আবার দীর্ঘ সময় লাইনে থেকে গ্যাস পাচ্ছেন মাত্র 29 টাকার, যা দিয়ে 1 ঘন্টা চালাতে পারবেন। ফলে এমন সংকটের প্রভাব পড়ছে চালকদের আয় রোজগারেও। 29 টাকা ঘন্টা খানেক চলা যাবে, আর পরে আবার 1.5-2 ঘন্টা লাইনে দাঁড়াইতে হবে। মাহাজনে তো আমার করতে 1 টাকাও কম দেয় না, যা জমা তাই নেয়। কিন্তু আমরা তো মাহাজনে জমা দিয়া আর এই গ্যাসের সিরিয়াল ধরি, আমরা 1 টাকাও ঘরে নিতে পারি না। আমরা দৈনিক ইনকাম যা করি তা দিয়ে আমাদের ফ্যামিলি বা সংসার নিয়ে চলতে পারি, কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের কাছে চলা অনেক কঠিন হয়ে যাচ্ছে। খালি পকেটে আই আবার খালি পকেটে বাসায় যাই হাতে মনে করেন যে আমাদের ফ্যামিলি যে নিয়ে চলার মতো পাবো এই 1 সপ্তাহ ধরে নাই। সিএনজি স্টেশনের কর্মকর্তারা বলছেন সরবরাহ স্বাভাবিক না থাকায় গ্যাস দিতে পারছেন না তারা। সকাল 7:25 থেকে নাই, মানে লো হওয়া শুরু করছে। এটা 8টা পর্যন্ত যে একেবারে আর ছিল না। যে পরিমাণ গ্যাসটা তাদের সিলিন্ডারে যাওয়ার কথা, ওইটার 4 ভাগের 1 ভাগ চলে আসে। কারণ আমাদের ফ্লোটাও কম, চাপটাও কম, ওদেরও চাপটাও কম। সম্ভবত দামটা বাড়ায় দিলেই সরকার মনে হয় চাপটা ঠিক করে দিতে পারে। অন্যদিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় লোকসানের মুখে পড়ছেন মালিকরা। দ্রুত এলএনজি সরবরাহ স্বাভাবিক করে সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চান তারাও। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। গ্যাস সরবরাহে জনভোগান্তি বিবেচনায় 30 জুলাইয়ের ঘোষিত কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। রাজধানীর বিজয়নগরে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, সরকারের অনুরোধ ও জনভোগান্তি আমলে নিয়ে এই সিদ্ধান্ত নেন তারা। তবে কমিশন বৃদ্ধি সহ বাকি দাবি পূরণে কার্যকর ব্যবস্থা না নিলে 23 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সব সিএনজি পাম্প। তাদের অভিযোগ, স্টেশনগুলোতে 15 পিএসআই চাপে গ্যাস সরবরাহের কথা থাকলেও বাস্তবে মিলছে মাত্র 2 পিএসআই। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন মালিকরা। একই সাথে দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চান স্টিয়ারিং কমিটির নেতারা। আমাদের ন্যায্য দাবি দাওয়া ও সমস্যাসমূহের যৌক্তিক ও ইতিবাচক সমাধান না হলে পরবর্তী কর্মসূচিটি অর্থাৎ 23 আগস্ট 2026 তারিখ হতে সারা দেশের সকল সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্তটি বহাল থাকবে। টানা প্রায় 1 সপ্তাহ ধরে দেশের বিভিন্ন জেলায় গ্যাস সংকট চলছে। জাতীয় গ্রিডে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় এই সমস্যা আরও তীব্র হচ্ছে। এতে মানুষের দৈনন্দিন জীবন সহ শিল্প ও উৎপাদন খাতে দীর্ঘস্থায়ী প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি এখনও ঠিক হয়নি। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। চাপ কমায় চাহিদা অনুযায়ী গ্যাস মিলছে না চট্টগ্রামের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। 2 থেকে 3টি ফিলিং স্টেশন ঘুরে গ্যাস মিলছে সামান্য। এতে সংকটে পড়েছেন যানবাহন চালক, গ্রাহক ও শিল্প প্রতিষ্ঠান। সকালে হয়তো একটু ক্লিয়ার থাকে 7টা-8টার দিকে, তারপরে মানে গাড়ি ঘোড়া সব গ্যাসের জন্য সিরিয়াল দেয় যায়, তখন আমরা পাম্পে গ্যাস পাই না। আমার অন্তত 1.5 ঘন্টা সময় লাগছে, 2 ঘন্টা সময় লাগছে। এই যে ওই মাথা থেকে সিরিয়াল, ওই যে মাথা থেকে সিরিয়াল দিয়ে গ্যাস লইতে লইতে অন্তত 2 ঘন্টা সময় গেছে আমাদের। টানা 6 দিন ধরে গ্যাস না থাকায় নেত্রকোনার কোনো সিএনজি ফিলিং স্টেশন থেকেই গ্যাস নিতে পারছেন না চালকরা। ফলে অনেক সিএনজি অটোরিকশা চালক বেকার হয়ে পড়েছেন। একটা বেকার অবস্থার মধ্যে পড়ে গেছে সিএনজির ড্রাইভাররা,
আমাদের পাম্পে প্রায় 3 দিন যাবত যানজট লাগায়া সবাই বসে দিয়েছে। আই গ্যাস নিতেছে আমরা 50 টাকা বাড়তি, আর জি আমি ডিলার তোফাইলের কাছে জিজ্ঞাসি, তোফাইলের নেট্রুনা কয়, নেট্রুনা এরা আবার বলে গ্যাস নাই গিয়া। গ্যাসের চাপ না থাকায় প্রায় সব সিএনজি পাম্প বন্ধ রয়েছে ময়মনসিংহেও। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সিএনজি অটোরিকশার চালক ও যাত্রীরা। লাইনে গ্যাস না থাকার কারণে আমাদের সিএনজি স্টেশনগুলো বন্ধ আছে। সারাদিন গ্যাস পাই না, এখন আমাদের চলার কি উপায়, আমরা চলতে পারি না, আমাদের খুব কষ্ট হইতেছে। গ্যাসের রাতে 2টা-3টা থেকে এসে সিরিয়াল দেওয়ার থাকি, এই সকাল মানে দুপুর হয়ে যায় গ্যাস পাইতে পাইতে। নারায়ণগঞ্জের তীব্র গ্যাস সংকটে বিপাকে শিল্প কারখানাগুলো। দিনের পর দিন উৎপাদন কমলেও শ্রমিকদের বেতন, ব্যাংক ঋণের কিস্তি ও অন্যান্য পরিচালন ব্যয় বহন করতে হচ্ছে মালিকদের। মানিকগঞ্জের 14টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে বেশিরভাগ পাম্প থেকে গ্যাস দেয়া বন্ধ। 2-1টি ফিলিং স্টেশনে সামান্য পরিমাণ গ্যাস মিললেও পর্যাপ্ত নয়। এখন যেভাবে গ্যাস পাওয়া যায় এই গ্যাসে গাড়ি চলে না, এই গ্যাসের চাপ নাই, চাপ থাকে না, পর্যাপ্ত আর কমতে থাকে। সবার সময় 250 টাকা গ্যাস পাওয়া যায়, 300 টাকা গ্যাস পাওয়া যায়, আর গ্যাস না পাইলাম নদীকে পাইলাম হলো 96 টাকা গ্যাস। বাসার থেকে যাত্রী নেওয়ার জন্য বের হয়ে আপনার সকালবেলা ওই গ্যাসের সিরিয়ালে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা এরকম দিন যে আপনার 5 ঘন্টা চলে যায়, কিন্তু গ্যাস পাওয়া যায় না। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায় গত 1 সপ্তাহ ধরে এই গ্যাস সংকট তীব্র হয়েছে। রাতে কিছু গ্যাস আসলেও চাপ কম থাকায় গ্যাস দিতে পারছেন না। স্বাভাবিক সময় প্রেসার 200-220 পর্যন্ত রাখা যায়, কিন্তু এখন যে সংকট আমরা 150 উপরে প্রেসার রাখতে পারি না। এদিকে মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি এখনও স্বাভাবিক হয়নি। এতে কবে নাগাদ জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত নয়। পিন্টু হাজং, 71। চীনা অর্থনৈতিক শিল্পাঞ্চলে $50 কোটি বিনিয়োগের কথা বলা হলেও $100 কোটি সম্ভাবনা দেখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রযুক্তি স্থানান্তর ও বিদেশি বিনিয়োগ ঘিরে চীনা অর্থনৈতিক শিল্পাঞ্চলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে দেশের অর্থনীতির ভবিষ্যৎ, অর্থনৈতিক অঞ্চলে খুব সহজে মুনাফা ও পুঁজি ফেরত নিতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা। অনুষ্ঠানে চীনা অর্থনৈতিক শিল্পাঞ্চলে চট্টগ্রাম ও আনোয়ারার মানুষ কর্মসংস্থানে অগ্রাধিকার পাবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, শুরুর 1.5 বছরে এই অঞ্চলে সচল কারখানার দেখার চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী। এখানে $500 মিলিয়ন ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে, কিন্তু আমি যদি অবকাঠামোগত সবকিছু নেই, এখানে টোটাল $1 বিলিয়ন উপরে ইনভেস্টমেন্ট হবে আলটিমেটলি। I thank the people of Anwara and Chattogram. You are the true owners of this development, and this industrial zone will bring opportunities, skills, and prosperity directly to your doorstep. শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি 16 আগস্ট নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। দুপুরে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া আসামিদের মধ্যে শেখ হাসিনা ছাড়াও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, আইজিপি বেনজির আহমেদ সহ আরও অনেকে রয়েছেন। শুনানি শেষে ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম দাবি করেন, হেফাজতে ইসলামে সংগঠনকে নির্মূল করতেই শাপলা চত্বরের হত্যাকাণ্ড চালায় ফ্যাসিস্ট সরকার। এই মামলার দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়েছে প্রসিকিউশন বলে উল্লেখ করেন তিনি। আর শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকীকে আসামি করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। এই মামলায় বর্তমানে 9 আসামি কারাগারে। আমাদের এই হেফাজতের ইনভেস্টিগেশনের মধ্যে 41 জনকে আমরা সরাসরি তাদের সম্পৃক্ততা পেয়ে 41 জনকে আমরা সেন্ট আপ করেছি। তাদের বিরুদ্ধে আমরা আজকে ফর্মাল চার্জ দাখিল করেছি এবং এই 41 জনের বিরুদ্ধেই মাননীয় ট্রাইব্যুনাল নাম্বার 2 অভিযোগ তারা আমলে নিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর যারা প্রধান ছিলেন তাদেরকে আনা হয়েছে
যারা সরকার প্রধান থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2 জন মন্ত্রী যাদের প্রত্যক্ষ ভূমিকা ছিল এই ঘটনার মধ্যে, তাদেরকে আনা হয়েছে। আজকে মাননীয় ট্রাইব্যুনাল 41 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন এবং যারা ইতিমধ্যে আমাদের কয়েকজন গ্রেফতার আছে তাদেরকে সুনির্দিষ্টের আবেদন সেটা মঞ্জুর করেছেন। দর্শক, ন্যাশনাল এডিটর কাউন্সিলের নেতারা একটি অনুষ্ঠানে এই মুহূর্তে কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বলেছেন যে প্রতি 4 মাসে একবার তিনি হয়তো সম্পাদকদের সাথে বসবেন এবং আমাদেরকে তিনি মধ্যাহ্নভোজে আপ্যায়িত করেছেন। সেটার জন্য আমরা ধন্যবাদ জানিয়েছি এবং তিনি সংবাদ মাধ্যমের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন যে সমালোচনা করবেন ঠিক আছে, কিন্তু সরকারের ভালো কাজের প্রশংসা করলে আমরা উৎসাহিত বোধ করব। তো আমরা সেই আশ্বাস দিয়েছি যে আমাদের তরফ থেকে আমরা অবশ্যই সরকারের সাথে আমরা সহযোগিতা করব। সরকার 5 মাস পেরিয়ে গেছে, 6 মাসের পথে। এই যে সময়টুকু আপনাদের কাছে কি মনে হচ্ছে যে গণমাধ্যম কেমন আছে? আমরা এটা নিয়ে আলাপ করব না, শুধু একটা কথা বলে দিই যে এই সরকারের মধ্যে গণমাধ্যম যথেষ্ট ভালো আছে গণমাধ্যম, এবং যেই গণমাধ্যম ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল সেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই সেই গণমাধ্যম আবার মুক্ত হওয়া শুরু করেছে এবং আমি মনে করি যে এখনো গণমাধ্যম মুক্তই আছে এবং সেদিক দিয়ে আমরা ইতিবাচকভাবেই দেখছি সরকারের কর্মকাণ্ড। ধন্যবাদ। মাহমুদ ভাই, আরেকটা বিষয়, সেটা হচ্ছে মানে আমরা বিভিন্ন সাংবাদিক প্ল্যাটফর্মগুলো দেখছি, সম্পাদক পরিষদের মধ্যেও দেখেছি যে আরেকটা সম্পাদক পরিষদ, সকলকে আমরা আহ্বান জানাই সাংবাদিকদের মধ্যে যে ঐক্য রেখে আসলে কাজ করা কিংবা যে মত বিনিময়গুলো করছে, সেই জায়গা থেকে আসলে কি বলবেন? কারণ এর আগে তো একটা সম্পাদক পরিষদ আমরা দেখেছি, এখন নতুন আরেকটা। দেখুন, অন্য কোনো সংগঠনের বিষয়ে আমরা কথা বলতে চাচ্ছি না, আমরা আমাদের কথাটাই বলি। আমরা সকলকে আহ্বান জানিয়েছি আমাদের সংগঠনে যোগদান করবার জন্য, শহরের বাইরে এবং বাংলাদেশের জেলাগুলোতেও আমরা যে সম্পাদকরা আছেন তাদেরকে আহ্বান জানিয়েছি। এমনকি আমাদের যে প্রথম আহ্বায়ক কমিটি হয়েছে সেখানে বাইরের সম্পাদকরাও আছেন। কাজেই সবার জন্য আমরা ঐক্য চাই এবং আমি আশা করি যে সকল সম্পাদক এই ন্যাশনাল এডিটর্স কাউন্সিলে যোগদান করবেন। ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের নেতারা বৈঠক পরবর্তী একটি ব্রিফিংয়ে কথা বলছিলেন সাংবাদিকদের সাথে, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া রাষ্ট্রপতি হিসেবে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান তিনি। সকালে রংপুরের টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDBর বিভাগীয় কার্যালয়ে উদ্বোধন শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। শাহিন আলমের ছবিতে শাহবাজিদ আহমেদের প্রতিবেদন। সোমবার সকালে নগরীর টার্মিনাল এলাকায় BRDBর নবনির্মিত বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে। জামাতে ইসলামীর আমিরকে দলের গঠনতন্ত্র পরে দেখার আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, জামাত আদৌ গণতান্ত্রিক দল কিনা। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামাতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সে দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা এটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। পরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে BRDBর সুবিধাভোগীদের মাঝে গাছের চারা, ক্ষুদ্র ও উদ্যোগী ঋণের চেক এবং কিশোরীদের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব। এ সময় তিনি বলেন, চলতি বছরের মধ্যেই 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। রাজশাহী ও রংপুর বিভাগকে কৃষিভিত্তিক অর্থনীতির কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। যে রংপুর, রাজশাহী এই বিভাগগুলোকে তিনি এগ্রিকালচার হাব, কৃষির কেন্দ্র করতে চান এবং এগুলোর তিনি সমস্ত বড় বড় সঙ্গে সঙ্গে বাজারি বা ছোট যারা বিনিয়োগকারী যারা ইনভেস্ট করবে তাদেরকে নিয়ে এসে তিনি কৃষিজাত পণ্য বিক্রয়ের ব্যবস্থা করতে চান। আমাদের সমস্যাটা কি, আমাদের অনেক সবজি হয়, ফসল হয়, কিন্তু আমরা ঢাকার বাজারটা পাই না, দাম পাই না, তাই না? বাজারজাতকরণ যেটাকে আমরা মার্কেটিং করি, এই মার্কেটিংটাকে আমাদেরকে ভালো করে করতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে
এ সময় নতুন রাষ্ট্রপতি নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন ও প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন ও দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। শাহ বাইজিদ আহমেদ, ৭১, রংপুর। সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা এখন জরুরি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনের সভায় মন্ত্রী সাংবাদিকদের দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান। সাংবাদিকদের ওয়েজ বোর্ড ও নীতিমালা নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। সাংবাদিকতার পেশার একটা সংজ্ঞা নির্ধারণ করা দরকার। কোন সাংবাদিকতা ব্ল্যাকমেইলিং আর কোন সাংবাদিকতা আমাদের জন্য অনিবার্য, লাগবেই। টেলিভিশন জার্নালিজমে টিআরপি, টেলিভিশন রেটিং পয়েন্ট, টিআরপির কোনো সায়েন্টিফিক মেথড নাই, মাত্র কয়েকটা সেট বক্স দিয়ে একটা ভুল মিথ্যা হিসাব চালিয়ে দেওয়া হচ্ছে। পত্রিকার ছাপার সংখ্যার ব্যাপারে একটা মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে এবং মন্ত্রী বাহাদুর তার ক্ষমতার বলে সেটার সঙ্গে কোনো না কোনো কারণে যুক্ত হয়ে পড়ছেন, আনুষ্ঠানিকভাবে মিথ্যা বলার দায়িত্ব নিচ্ছেন। যে পত্রিকা ছাপে 1 লাখ, সেই পত্রিকাকে বলছে 10 লাখ। এটা এমন একটা নাজুক, সংবেদনশীল অথচ এমন একটা জরুরি জায়গা যে এটাকে যদি আমরা একটা কাঠামোগতভাবে দাঁড় করতে না পারি তাহলে জাতিকে অনেক খেসারত দিতে হবে। কোনো ব্যক্তির চারিত্রিক স্থলন হলে সংসদ সদস্য থাকতে পারবেন না বলে দাবি জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মুসলিম। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। এ সময় 14টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে গত বছরের নারী ও কন্যা নির্যাতনের চিত্র তুলে ধরে সংগঠনটি। এতে জানানো হয়, দেশে 1 বছরে ধর্ষণ বেড়েছে 53.6%। এই সময় হত্যাকাণ্ডের সংখ্যাও বেড়েছে। সংগঠনটির সভাপতি আরও জানান, নারী ও শিশুর প্রতি সহিংসতার বিচার সালিশের মাধ্যমে নয়, আইনে করতে হবে। সেই সঙ্গে নারী ও শিশুর প্রতি সহিংসতা নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে একসঙ্গে কাজ করা সহ 20টি সুপারিশ তুলে ধরে বাংলাদেশ মহিলা পরিষদ। আমরা অনেক সময় শুনি যে রাস্তাঘাটে বের হয়েছি কেন, পোশাক এরকম পরেছি কেন, কথা এরকম ভাবে বলছি কেন, হাঁটার ভঙ্গি এরকম কেন, এই জন্য আমরা ধর্ষণের শিকার হচ্ছি। কিন্তু 6 বছরের একটা মেয়ে, তার পোশাক, তার মানে কথা বলা, তার চলাচল, এইটাকে কি মন্তব্য করার কোনো জায়গা আছে কিনা, এটা আপনাদের কাছেই আমি প্রশ্নটা ছেড়ে দিলাম। হত্যা, ধর্ষণ এগুলো কিন্তু ক্রিমিনাল অপরাধ, ফৌজদারি অপরাধ, কিন্তু আমরা অবলীলায় এই ফৌজদারি অপরাধে সালিশ করে যাচ্ছি। যিনি সালিশ করছেন তিনিও কিন্তু অপরাধের আওতায় পড়ে যাচ্ছেন। একটা ক্রিমিনাল ফৌজদারি অপরাধের জন্য যদি আমি সালিশ করি তাহলে আমিও কিন্তু অপরাধের জায়গায় চলে যাব। এই বার্তাটা আমার মনে হয় সমাজকে দেওয়া দরকার। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের জন্য বিশ্বের আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন। আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা ও জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয় সভায়। বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। সোমবার সকালে স্থগিত হওয়া পরীক্ষা হয়। বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা, বাসস্থান সহ অন্যান্য স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় চলতি বছরের 8 জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের কয়েকটি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ থেকে চট্টগ্রাম বোর্ডের অবশিষ্ট পরীক্ষা পুনরায় শুরু হয়। বর্তমানে নিয়মিত রুটিন অনুযায়ী পরীক্ষা চললেও স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে।
চলমান আইনে উৎস কর কর্তন তদারকি ও যাচাই বাছাইয়ের সার্বিক ক্ষমতা এনবিআর এর হাতে থাকলেও আগে তার প্রয়োগ হয়নি কঠোরভাবে। কিন্তু এবার পাহাড় সমান রাজস্ব চ্যালেঞ্জ মোকাবেলায় সেদিকে হাঁটতে চায় সংস্থাটি। কিন্তু এতে ঘোর আপত্তি ব্যবসায়ীদের। এই কার্যক্রমের মাধ্যমে হয়রানি বাড়ার অভিযোগ এনে সম্প্রতি এনবিআরকে চিঠি দেয় ৮ সংগঠন। দাবি জানানো হয় সেই নির্দেশনা বাতিলের, যদিও এই ব্যাপারে আশ্বস্ত করছে রাজস্ব বোর্ড। আরও জানাচ্ছেন মইনুল হাসান। বিদ্যমান আয়কর আইনে উৎসে কর কেটে নেয়ার পরও তা যাচাই বাছাই ও তদারকি করতে পারেন কর কর্মকর্তারা। সেজন্য যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিনা বাধায় প্রবেশ, পরিদর্শন কিংবা নানা নথিপত্র পরীক্ষা ও তলব করার ক্ষমতাও আছে কর কর্মকর্তাদের। এমনকি আছে নথিপত্র, ইলেকট্রনিক ডিভাইস জব্দ কিংবা হেফাজতে নেয়ার ক্ষমতাও। যাতে অসহযোগিতা করলে বিধান আছে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানার। দীর্ঘদিন ধরে রাজস্ব লক্ষ্যমাত্রা থেকে দূরে থাকা এনবিআরের কাঁধে এবারের চাপ আরও বড়। তাই যে কোনো মূল্যে আয় বাড়াতে পুরনো আইনের কঠোর প্রয়োগ করতে চায় সংস্থাটি। সে ধারাবাহিকতায় নির্দেশ দেয়া হয়েছে সারা দেশের কর অঞ্চলগুলোতে। তবে এই উদ্যোগ পছন্দ হয়নি ব্যবসায়ীদের। এজন্য তা বন্ধের দাবি জানিয়ে এনবিআরকে চিঠি দেয় বিজিএমইএ, ডিসিসিআই সহ দেশের শীর্ষ ৮ ব্যবসায়িক সংগঠন। এই আইনটা আগেও ছিল, কিন্তু আপনি একটা আইনটা যখন হঠাৎ করে দীর্ঘদিন পরে হঠাৎ করে আপনি নতুন করে আবার মনে করাই দিলেন, তখন লোকজনের ভিতরে একটা ভয় কাজ করতেই পারে। হঠাৎ করে একজন অফিসার যে হাজির হইলেন, ওইখানে যে দেখালো ওই প্রতিষ্ঠানের সিএফও নাই বা অ্যাকাউন্টস হেড নাই, তাহলে এই জিনিসটা অনেকে সরবরাহ করবে, অথবা যিনি এই বিষয়টা দেখেন তিনি সরবরাহ করতে ব্যর্থ হলেন, তখন একটা ভুল বোঝাবুঝি হবে যে প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে এই তথ্য বা উপত্যগুলো দেয় নাই। এটা হলো আমাদের উদ্যোগের বিষয়। তো চিঠি দিয়ে জানিয়ে গেলে তো আর অসুবিধা নাই, রাতারাতি কেউ তো আর এইসব ডকুমেন্টগুলা হইলো আপনার ফ্যাব্রিকেটেড করার কোনো সুযোগ নাই। এনবিআরকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, এমন নির্দেশনার পর ভীতি ও আতঙ্ক তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে। বলা হয়, কোম্পানি ও বিনিয়োগ আইন অনুযায়ী কর্পোরেট রেকর্ডের গোপনীয়তা, ব্যবসা পরিচালনায় স্বাধীনতা ও বিনিয়োগ সুরক্ষা নাগরিকদের সাংবিধানিক অধিকার। এমন বাস্তবতায় নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান ব্যবসায়ী নেতারা। আমরা বাস্তবতার নিরিখে বলেছি যে এই যে ওনারা আসবেন সেটা যেন চিঠি দিয়ে জানিয়ে আসেন, কারণ এনবিআরের সকল কর্মকর্তার মন মানসিকতা একরকম না। এলে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, চিঠি দিয়ে জানিয়ে আসলে বছরে একটা প্রতিষ্ঠানে কয়বার গেলেন সেই রেকর্ডটা থাকবে। এমনিতেই ধরেন আমাদের যারা কর কর্মকর্তা আছেন তাদের নিয়ে ব্যবসায়ীদের ভিতরে একটা ভীতি কাজ করে। সো সেই রকম একটা ভীতির জায়গায় আপনি হঠাৎ করে আবার নতুন করে এরকম যখন একটা সার্কুলার জারি করেন, তো এই ভীতিটাকে আরও বাড়িয়ে দেয়। যদিও এ বিষয়ে এনবিআর সূত্র জানায়, হয়রানি নয় বরং ভোগান্তি কমাতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। মইনুল হাসান, ৭১, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বিষয়ে আগামীকাল সকালে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে দেখা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের একথা জানান। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সাথে সাক্ষাৎ করেন সিইসি। সেই মোতাবেক ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে এই বৈঠক করবেন সিইসি এএমএম নাসির উদ্দিন। তবে কোথায় সেই সাক্ষাৎ হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এর আগে গত শুক্রবার গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। চরম অনিশ্চয়তা নিয়ে চলছে হোমিওপ্যাথি, ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসার কার্যক্রম। সরকারি নিয়োগ এবং উচ্চশিক্ষার সুযোগ না থাকা সহ নানা অব্যবস্থাপনায় হতাশ শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা বলছেন, এ খাতে নজর দিলে সার্বিক স্বাস্থ্য ব্যবস্থায় ভূমিকা রাখতে পারবেন তারাও। ট্র্যাডিশনাল চিকিৎসা ব্যবস্থা নিয়ে হিমেল মাহবুবের ৪ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব। ছবি তুলেছেন আকরাম হোসেন। সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। কিছুদিন পরে কর্মময় জীবনে প্রবেশ করবেন তারা। আনন্দ উচ্ছ্বাসের পরিবর্তে বিষণ্ণতা আর অনিশ্চয়তা তাদের চোখে মুখে।
কিন্তু কেন? এমবিবিএস থেকে আমরা অনেক দিক থেকে অনেক বৈষম্যের শিকার হয়েছি। প্রফেশনাল এক্সামের পরে আমাদের যে পথটা, আমাদের যে জীবনটা, সেটা একটু দুর্বিষহ বলতে হয়। আমাদের চাকরির কোনো সুব্যবস্থা নেই, আমাদের সকলে হতাশার মধ্যে দিন পার করছে এখানে। প্লাস রাজস্ব খাতে বলে বিসিএস পিএসসির আন্ডারে যে চাকরিগুলো, এগুলো আমাদের আসলে কোনো কিছু এখন ব্যবস্থা নেই। শিক্ষার্থীদের বেশিরভাগই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে গোল্ডেন এ+ পেয়ে অনেক স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন এখানে, কিন্তু সরকারের সুনির্দিষ্ট নীতিমালা না থাকা এই খাতের প্রতি অবহেলা, দেশে উচ্চশিক্ষা এবং রাজস্ব খাতে চাকরির সুযোগ না থাকায় শিক্ষার্থীদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যেহেতু অন্য জায়গায় এমবিবিএস চান্স হয় নাই, তাই এখানে অনেকে ভর্তি হয়েছে। আমারও স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব ছোট থেকেই, তো সেই জায়গা থেকে এমবিবিএসে যখন আমার চান্স হলো না, তখন আমি বেছে নিলাম যে আমি হোমিওপ্যাথি পড়বো। হোমিওপ্যাথির জন্য নীতিমালা এবং নামের সাথে চিকিৎসক লেখার অনুমোদন থাকলেও সমপর্যায়ের বিইউএমএস ও বিএএমএস কোর্স পাশ করা সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সেই সুযোগ থেকে বঞ্চিত। বারবার তাদের জন্য নীতিমালার খসড়া তৈরি হলেও এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। তারা যদি প্র্যাকটিস করতে যায়, তারা বিভিন্ন ধরনের প্রশাসন দ্বারা হয়রানি হয়ে থাকে। একটাই কারণ, আমাদের স্বতন্ত্র কোনো আইন কাউন্সিল না থাকার কারণে, কারণ তারা ডাক্তার পদবিটা ভালোভাবে ব্যবহার করতে পারে না। আমলাতান্ত্রিক জটিলতার জন্যই বারবার আমাদের আইনটা পিছিয়েছে। 1989 সালে কলেজ প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত রাজস্ব খাতে নিয়োগ না হওয়ায় হতাশ শিক্ষার্থীরা। এখান থেকে বের হয়ে আমাদের কোনো কর্মসংস্থান নেই, আমাদের কোনো পদ নেই, আমাদের ইন্টার্নি ভাতা কম। আমাদের ইন্টার্ন ভাতা আমরা যে পাই 10,000 করে, অন্যান্য মেডিকেল কলেজ যেগুলো এমবিবিএস, ওনারা 20,000 করে পাচ্ছে। এবং পড়াশোনাটাও আমাদের বেশি, কিন্তু আমাদের মূল্যায়ন কম। প্র্যাকটিস লাইফে গেলে আমাদের ডাক্তার লেখার জন্য পারমিশন দিচ্ছে না, এতে করে আমাদের ডাক্তাররা হীনমন্যতায় ভুগছে। লাস্ট 5 বছরের মধ্যে আমাদের সরকারি কোনো নিয়োগ নেই। আমাদেরকে গাইড দিবে বা এরকম কোনো ওয়ে আমরা পাচ্ছি না। সরকারের কাছে আমাদের আবেদন আছে যে আমাদের এই সেক্টরটার অনেক বেশি উন্নতি হওয়া পসিবল। সঠিক পরিসংখ্যান না থাকলেও দেশের একটি বড় অংশ ট্র্যাডিশনাল চিকিৎসা গ্রহণ করে থাকেন। স্বাস্থ্য খাতে তাদের অবদান অস্বীকার করার উপায় নেই, তাই এই খাতে বিশেষ নজর বাড়ানোর তাগিদ অংশীজনদের। এই ইউনানি আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার জন্য কোনো সরকারে সেমনভাবে কোনো উদ্যোগ গ্রহণ করে নাই, যার কারণে এই ইউনানি আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি সেক্টরটা আজও পর্যন্ত অবহেলিত অবস্থায় আছে। তাদের কোনো চাকরির ব্যবস্থা নাই। যখন চাকরির ব্যবস্থা না থাকবে, এই শিক্ষা ব্যবস্থার তো কোনো প্রসার হবে না, জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারবে না। তাদের দাবি, এই ব্যবস্থাকে জনপ্রিয় করার মাধ্যমে সাফল্য আসতে পারে সার্বিক স্বাস্থ্য খাতে। এজন্য প্রয়োজন প্রচারণা আর সরকারি নীতি সহায়তা। হিমেল মাহবুব, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।